আসসালামু আলাইকুম সবাইকে। মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক মাস্টার ক্লাসের এই লেকচারটিতে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা অংশ দেখব। তো চলো দেখি আমরা এখানে বেসিক্যালি অ্যালকাইল হ্যালাইড আর গ্রিগনেট রিএজেন্ট যে পার্টটুকু আছে এটুকু আলোচনা করব। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য দেখা যায় যে অ্যালকাইল হ্যালাইডের বেশ কিছু পার্ট থেকে পরীক্ষায় কোয়েশ্চেন আসে এবং এই কোয়েশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইনফরমেটিভ টাইপ, হ্যাঁ? তো অ্যালকাইল হ্যালাইডের ইনফরমেটিভ টাইপ কোয়েশ্চেন কি কিছু ইউজেস আছে পরীক্ষায়, হ্যাঁ? ইউজেস ধরো যেকোনো একটা কম্পাউন্ড দিয়ে ধরো ক্লোরোফর্ম হতে পারে, তারপর হলো ডিডিটি হতে পারে, হ্যাঁ? তারপর আমরা আরো জানি ফ্রিয়ন, হ্যালোনস এই টাইপের কম্পাউন্ডগুলার যে আমাদের ইউজেস আছে কোনটা কোথায় আমরা ইউজ করে থাকি এই জিনিসগুলো পরীক্ষার জন্য লাগে। নেক্সট ওয়ান হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের কিছু রিঅ্যাকশনস এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও আসতে পারে আরকি রিঅ্যাকশনস গুলো। ইউজেস গুলো এখান থেকে খুব বেশি ভালো মতন পড়তে হবে। এছাড়া এই অ্যালকাইল হ্যালাইডের আরেকটা ফর্ম হলো ক্লোরোফর্ম, ঠিক আছে? এই ক্লোরোফর্ম যেটা আছে এই ক্লোরোফর্মেরও ইউজেস কিভাবে ক্লোরোফর্মটাকে আমরা প্রিজার্ভ করে থাকি এই জিনিসগুলো থেকেও ছোটখাটো কিছু কোয়েশ্চেন এখান থেকে হতে পারে আরকি, হ্যাঁ? আর ইগনিট রিএজেন্ট যেটা আছে এখান থেকে তো বেসিক্যালি তোমার কি এড করলে কি হয়, হ্যাঁ? এই জিনিসগুলাই লাগবে। মানে কোন কোন রিএজেন্টের সাথে ইগনিট রিএজেন্ট রিঅ্যাকশন করে এবং তার সাথে কি প্রোডাক্ট হয় সেই জিনিসগুলো আমাদের পরীক্ষার জন্য দেখতে হবে আরকি। ওকে? তো চলো আমরা আমাদের কোয়েশ্চেনগুলো দেখা শুরু করি। এখানে দেখতে পাচ্ছি যে আমরা এটা ট্রিপল স্টার একটা টপিক, কারণ খুব ফ্রিকোয়েন্ট এখান থেকে আমরা প্রশ্ন আসতে দেখেছি। তো এখানে যে প্রবলেমটা দিল সেটা হলো একটা অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কথাটার মানে হলো আমরা যদি অ্যালকেন থেকে ধরো CN H2SN+2 এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে যদি আমরা হ্যালোজেন দিয়ে সাবস্টিটিউট করি তখন যেটা এখানে ফর্মেশন হবে সেটাই হলো একটা অ্যালকাইল হ্যালাইড। তার মানে হলো CN, হ্যাঁ? H2SN+1 X এই X যেটা আছে এটা হলো একটা হ্যালোজেন। এখানে আয়োডিন হতে পারে, ব্রোমিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ফ্লোরিন হতে পারে। ঠিক আছে? ধরো আমরা এই যে আমাদের CnH2n+1 এটাকে আমরা বলে থাকি অ্যালকাইল গ্রুপ মানে R। এটার সাথে ফ্লোরিন হতে পারে, হ্যাঁ? এটা অ্যালকাইল ক্লোরাইড। এটার সাথে ক্লোরিন হতে পারে, অ্যালকাইল ক্লোরাইড। এটার সাথে ব্রোমিন হতে পারে, অ্যালকাইল ব্রোমাইড। এটার সাথে আয়োডিন হতে পারে, অ্যালকাইল আয়োডাইড। ঠিক আছে? এখন এই যে অ্যালকাইল হ্যালাইড গুলো যারা রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, কে কত তাড়াতাড়ি রিঅ্যাকশন করবে সেটা ডিপেন্ড করবে কার উপর? এই বন্ডের স্ট্রেংথ কত। এখন এই হ্যালোজেন এবং মানে আয়োডিন এবং অ্যালকাইল গ্রুপ এটার স্ট্রেংথ হয় সবচেয়ে কম। মানে এটার বন্ড স্ট্রেংথ সবচেয়ে কম। আর এই ফ্লোরিনের সাথে বন্ড স্ট্রেংথ সবচেয়ে বেশি। যখন কোন রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে হয় তখন এই বন্ড কি করতে হয়? ব্রেক ডাউন করতে হয়, তাই না? সো বন্ড যদি ব্রেক ডাউন করতে হয় তার মানে হলো বন্ড যদি আমি ব্রেক ডাউন করতে যাই তাহলে যেখানে বন্ড ব্রেক ডাউন করা ইজি সেই বন্ড মানে সেই যেই কেমিক্যালটা বা সেই রিঅ্যাকট্যান্টটা তাড়াতাড়ি রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। কারণ এখানে এই তুমি যদি চিন্তা করো যে এই ফ্লোরিনকে এখান থেকে আলাদা করা আর এই আয়োডিনকে এখান থেকে আলাদা করা, হ্যাঁ? এখানে পজিটিভ হবে, এখানে নেগেটিভ হবে, হ্যাঁ? এখানে নেগেটিভ হবে, এখানে পজিটিভ হবে। আয়োডিনকে আলাদা করা, ফ্লোরিনকে আলাদা করা, কোনটাকে আলাদা করা কঠিন হবে? ফ্লোরিনকে আলাদা করা কঠিন হবে। তাহলে রিঅ্যাকশন করাও ফ্লোরিনের জন্য কঠিন হবে। আর এখানটাতে আয়োডিনের জন্য এই বন্ডটা ব্রেকডাউন করা ইজি। বন্ড ব্রেকডাউন করা ইজি মানে এটা সহজে রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। তাহলে বলা যায় যে অ্যাক্টিভিটি যদি আমরা চিন্তা করি তাহলে অ্যালকাইল আয়োডাইডের অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, তারপর ব্রোমাইডের, তারপর ক্লোরাইডের, তারপর ফ্লোরাইডের। সো আমরা যদি এটাকে অ্যানসার করতে যাই অপশন বি হচ্ছে আমাদের পারফেক্ট অ্যানসার। আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড। ওকে? আচ্ছা, which one is the halo form compound? আমাদের নতুন আরেকটা কনসেপ্ট কাজে লাগবে সেটা হলো হ্যালো ফর্ম। ঠিক আছে? হ্যালো ফর্ম। ওকে? আচ্ছা, এখন দেখো এটা কি টাইপের রিঅ্যাকশন হয়? ধরো এটা হলো কি আমাদের একটা মানে তোমার যেটাকে বলি মিথেন। এটা যদি কোনো হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে, এটা হতে পারে ফ্লোরিন হতে পারে, ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন, হ্যাঁ? রিঅ্যাকশন করলে আমরা বললাম এখানে বিশেষ করে ক্লোরিনের রিঅ্যাকশনটা দেখে তো আমরা অভ্যস্ত। ধরো ইউভি রে দিলাম, এটা একটা চেইন রিঅ্যাকশন হবে, হ্যাঁ? প্রথমে হবে হচ্ছে ধরো মিথাইল ক্লোরিন বা মিথাইল হ্যালোজেন হলো। তারপরের স্টেপে হচ্ছে ডাইহ্যালোজেন মিথেন হলো, CH2X2। তারপরের স্টেপে হচ্ছে CH3। ঠিক আছে? এই যে CH3 না, এটাকেই বলি আমরা যে এটা হলো একটা হ্যালো ফর্ম কম্পাউন্ড। হ্যালো ফর্ম কম্পাউন্ড। এখন এই হ্যালো ফর্ম কম্পাউন্ডটা হতে পারে হচ্ছে ক্লোরিন, তখন আমরা তাকে বলব ক্লোরোফর্ম। হতে পারে হচ্ছে ব্রোমিন, তখন আমরা তাকে বলব ব্রোমোফর্ম। ঠিক আছে? হতে পারে আয়োডিন, তখন আমরা তাকে বলব আয়োডোফর্ম। ঠিক আছে? তাহলে এটা হলো ক্লোরোফর্ম। আর টোটালটাকে সবগুলাকে একসাথে বলতে পারি আমরা হ্যালো ফর্ম। তাহলে হ্যালো ফর্ম এখানে কয়টা হ্যালোজেন আছে? ৩ টা হ্যালোজেন আছে। তাহলে এটা হলো ট্রাইহ্যালো মিথেন। এটা হলো তাহলে ট্রাইহ্যালো মিথেন মানে অপশন সি আমাদের কারেক্ট অ্যানসার এখানে। নেক্সট ওয়ান। হোয়াট ইস ওয়ান অফ দ্য র ম্যাটেরিয়াল অফ মেকিং ক্লোরোফর্ম মানে প্রোডিউসিং ক্লোরোফর্ম অ্যাকচুয়ালি, হ্যাঁ? সো আমরা যখন ক্লোরোফর্ম প্রোডাকশন করব এখানে আমরা সাধারণত ব্লিচিং পাউডার নেই। ঠিক আছে? OCl, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, ক্লোরো অক্সিক্লোরাইড। এখন এই ব্লিচিং পাউডারের সাথে আমরা এখানে তোমার ধরো পানির সাথে যদি রিঅ্যাকশন দেই, রিঅ্যাকশন দিলে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রিপারেশন হয়। ঠিক আছে? এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্লোরিন এগুলো আলাদা হয়ে যায় আরকি, প্লাস ক্লোরিন প্রিপারেশন হলো। ঠিক আছে? এখন এখানে আমাদের একটা র ম্যাটেরিয়ালস হচ্ছে ব্লিচিং পাউডার। নেক্সট র ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের এখানে লাগবে ইথানল অর্থাৎ CH3 CH2OH। এটার সাথে যদি আমরা ক্লোরিনের রিঅ্যাকশন দেই এখানে দেখা যাবে আমাদের তোমার যেটাকে বলি ইথানল অথবা অ্যাসিটালডিহাইড সেটা প্রোডাকশন হলো। ইথানল অথবা অ্যাসিটালডিহাইড সেটা প্রোডাকশন হলো। এরপরে রিঅ্যাকশনের মধ্যে এই ২ টা র ম্যাটেরিয়াল, এই একটা র ম্যাটেরিয়াল, এই একটা র ম্যাটেরিয়াল। ঠিক আছে? ২ টা র ম্যাটেরিয়াল পাইলাম আমরা এই ২ টা। ঠিক আছে? এই ২ টা র ম্যাটেরিয়াল। এখন এখানে যে আমরা অ্যাসিটালডিহাইড পেলাম, এই অ্যাসিটালডিহাইডের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন হবে। এই অ্যাসিটালডিহাইডের সাথে ক্লোরিনের রিঅ্যাকশন হবে। ক্লোরিনের রিঅ্যাকশন হয়ে এটা, হ্যাঁ? অ্যাসিটালডিহাইডের সাথে এখানটাতে ক্লোরিনের রিঅ্যাকশন হয়ে এখানে কি প্রোডাকশন করবে জানো? এরকম একটা কম্পাউন্ড Cl3CCHO মানে হলো এটার যে ৩ টা হাইড্রোজেন আছে ৩ টাই ক্লোরিন দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে। সো এই যে নতুন আমরা একটা প্রোডাক্ট এখানে পেলাম, এই প্রোডাক্টের একটা নাম আছে। এটার নাম হলো ক্লোরাল। এটার নাম হলো ক্লোরাল। ঠিক আছে? পরবর্তীতে দেখা যায় যে এই ক্লোরাল থেকে পরবর্তীতে আমরা এটার সাথে যদি আবার ওয়াটার এড করি, পানি যদি যোগ করি, হ্যাঁ? তখন এখানে আমরা ক্লোরোফর্ম প্রোডাকশন করতে পারি আরকি। সো বলা হয়ে থাকে যে এটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্লোরোফর্ম প্রিপারেশন এর একটা প্রসেস। তো এখানে ব্লিচিং পাউডার হচ্ছে আনসার। ঠিক আছে? নেক্সট ওয়ান। হুইচ ওয়ান ইস দ্য লিকুইড এট দ্য রুম টেম্পারেচার? দিস শুড বি ক্লোরোফর্ম। ক্লোরোফর্মটা রুম টেম্পারেচারে সাধারণত লিকুইড থাকে। আর বাকি যেগুলো আছে, হ্যাঁ? যেমন এগুলা প্রত্যেকটাই গ্যাস, হ্যাঁ? যেমন এখানে CFC আছে, তারপরে হলো ক্লোরোমিথেন, তারপরে ব্রোমোমিথেন এগুলো সাধারণত গ্যাস। হুইচ ওয়ান ইস নট লোকাল অ্যানেস্থেটিক্স? আচ্ছা দেখো অ্যানেস্থেটিক্স মানে কি? অ্যানেস্থেটিক্স মানে হচ্ছে যেটা অ্যানেস্থেটাইজ করে। ধরো যখন কোনো অপারেশন করা হয়, আমরা বাংলায় যেটাকে বলি জায়গাটা অবশ করা, হ্যাঁ? মানে লস অফ সেনসেশন যে এজেন্টের মাধ্যমে যায় সেটাকে বলা হয়ে থাকে হলো অ্যানেস্থেটিক। এখন এই অ্যানেস্থেটিক এজেন্ট গুলা এগুলো তো সবই কেমিক্যাল, তাই না? অ্যানেস্থেটিক। এই অ্যানেস্থেটিক এজেন্ট গুলা ২ রকম হতে পারে, হ্যাঁ? এই অ্যানেস্থেটিক এজেন্ট গুলা ২ রকম হতে পারে। একটা হলো লোকাল অ্যানেস্থেটিক, ঠিক আছে? একটা হলো লোকাল অ্যানেস্থেটিক, আরেকটা হলো জেনারেল অ্যানেস্থেটিক্স। ঠিক আছে? জেনারেল, লোকাল আর হলো জেনারেল। সো এই লোকাল অ্যানেস্থেটিক্স দিয়ে সাধারণত যেকোনো একটা রিজিয়নের কনশাসনেসটা লস হয়। ধরো যে জায়গাতে অপারেশন করা হবে শুধু ওই জায়গাটার সেন্সটা থাকবে না। আর যেটা জেনারেল অ্যানেস্থেটিক্স এটা হলো একদম কমপ্লিটলি তোমার পেশেন্ট আনকনশাস করে দেয় আরকি। ঠিক আছে? তাহলে এটার জন্য কমপ্লিটলি আনকনশাস হয়ে যায়। তো এটার জন্য দেখা যায় যে জেনারেল অ্যানেস্থেটিক্স দিয়ে সাধারণত বড়, বড় অপারেশন গুলা করা হয়ে থাকে। সো সাধারণত এই জেনারেল অ্যানেস্থেটিক্স এর মধ্যে ব্যবহার করা হয় আমাদের যেই তোমার যেটাকে বলা হয় ক্লোরোফর্ম। এটা একটা সময় ব্যবহার করা হতো, এখন আর ব্যবহার করা হয় না। তাহলে জেনারেল অ্যানেস্থেটিক্স এর মধ্যে আমরা কি জানলাম? একটা জানলাম ক্লোরোফর্ম। এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবা হ্যালোথেন। এটা জেনারেল অ্যানেস্থেটিক্স এ ব্যবহার করা হয়। হ্যালোথেন। ঠিক আছে? হ্যালোথেন
তারপর হলো নাইট্রাস অক্সাইড গ্যাস, এটাও ব্যবহার করা হয়ে থাকে জেনারেল অ্যানেস্থেসিসে। হ্যালোথেনটা বেশি কমনলি মনে রাখতে পারো আরকি, হ্যাঁ? আচ্ছা, এছাড়া বাকি যেগুলো আছে ক্লোরোমিথেন, ক্লোরোইথেন, ফ্লোথেন, এই ৩ টাই হলো লোকাল অ্যানেস্থেটিক্স, ঠিক আছে? তাহলে এখানে বাকি রইল ক্লোরোফর্ম, এটা নট লোকাল অ্যানেস্থেটিক্স, ঠিক আছে? এটা একটা জেনারেল অ্যানেস্থেটিক্স। এখন ক্লোরোফর্ম সাধারণত হিউম্যান বিং এর ট্রিটমেন্টে ইউজ করা হয় না, একটা সময় হইতো। কিন্তু বিভিন্ন ল্যাবরেটরিতে, হ্যাঁ? ধরো জুলজি ল্যাবরেটরি গুলাতে এই ক্লোরোফর্ম এখনো পর্যন্ত ব্যবহৃত হয়ে থাকে। পরে দেখি ইন ক্লোরোফর্ম পিউরিটি টেস্ট রিঅ্যাকশন টেকস প্লেস বিটুইন হুইচ রিঅ্যাক্টেন্ট। দেখো ক্লোরোফর্মে কি হয়, যদি আমরা এই ক্লোরোফর্মের কথাটা চিন্তা করি, এটা অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে এখানে ফসজিন গ্যাস প্রিপারেশন করে ফেলে। ফসজিন গ্যাস এবং এই হাইড্রোজেন ক্লোরাইড যে গ্যাস আছে এটা প্রিপারেশন করে ফেলে। এখন সাধারণত এই ক্লোরোফর্ম যেটা আছে এটা আমাদের যেটাকে বলা হয় এই ক্লোরোফর্মটা একটা অ্যানেস্থেটিক এজেন্ট। কিন্তু এখানে যে ফসজিন গ্যাস যেটা প্রিপারেশন হয় না, এটা কিন্তু পয়জনাস। এটা কিন্তু পয়জনাস। ঠিক আছে? তো এখন এই ফসজিন গ্যাস এটা তো পয়জনাস। তো এটা যদি কেউ ইউজ করে ফেলে, ওই মানুষ কিন্তু আসলে মানে বেঁচে থাকার সম্ভাবনা কম। যদিও এখন ক্লোরোফর্ম ইউজ করা হয় না। তারপরেও যেহেতু এটা একটা সময় করা হতো, সো আমার সেই কারণে জানতে হবে যে এর মধ্যে কোনো ইম্পিউরিটি আছে কিনা। দ্যাট মিনস ফসজিন গ্যাস আছে কিনা সেটা আমি আইডেন্টিফাই করব কিভাবে? এন্ড ফসজিন গ্যাসকে আইডেন্টিফাই করা কঠিন। কিন্তু আমরা যদি এখান থেকে এই হাইড্রোজেন ক্লোরাইডকে আইডেন্টিফাই করতে পারি, ধরো ফরমালিনের মধ্যে ক্লোরোফর্মের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড আইডেন্টিফাই করলাম। যেখানে ফরমালিনের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইড আছে, ডেফিনিটলি সেখানে ফসজিন গ্যাস আছে। তাহলে তো আমার ফসজিন গ্যাসকে আর আলাদা করে আইডেন্টিফাই করতে হচ্ছে না। আমার হাইড্রোজেন ক্লোরাইডকে আইডেন্টিফাই করলেই আমি বুঝতে পারতেছি যে এখানে আমাদের পয়জনাস ফসজিন গ্যাস আছে। ঠিক আছে? এখন তাইলে এই হাইড্রোজেন ক্লোরাইড যেটা, এখান থেকে বেসিক্যালি আমরা ক্লোরিন বা ক্লোরাইডকে আইডেন্টিফাই করব। আর এই ক্লোরাইডকে আইডেন্টিফাই করতে গেলে আমাদের এই সিলভার নাইট্রেটের সাথে রিঅ্যাকশন দিতে হয়। ঠিক আছে? সিলভার নাইট্রেটের সাথে রিঅ্যাকশন দিলে আমরা এখানে দেখি সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেশন আসতেছে। সিলভার ক্লোরাইডের প্রেসিপিটেশন আসতেছে। ঠিক আছে? এটা দেখেই আমরা বুঝতে পারি যে এখানে তোমার ফসজিন গ্যাস ছিল। সো তাহলে রিঅ্যাকশনটা কি হবে? এই হাইড্রোজেন ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট। ঠিক আছে? ওকে। পরেরটা দেখি আমরা। দ্য রিঅ্যাক্ট্যান্ট ইউজড টু ডিটেক্ট প্রেজেন্স অফ দ্য ফসজিন গ্যাস ইন ক্লোরোফর্ম। আমরা ফসজিন গ্যাস আইডেন্টিফাই করার জন্য কি ইউজ করে থাকি? অ্যাকুয়াস সলিউশন অফ সিলভার নাইট্রেট। ঠিক আছে? ভাইয়া বাকিগুলা কি আমরা একটু দেখে ফেলি চলো। অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। এটা সাধারণত বেয়ার টেস্ট করা হয়, তাই না? এটা দিয়ে সাধারণত আমরা বেয়ারস টেস্ট করি। বেয়ারস টেস্ট কি কারণে করি? আনস্যাচুরেশন টেস্ট। অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট সলিউশন। এটা দিয়ে আমরা কি করি? এটা দিয়ে আমরা অ্যালকাইন 1 আর অ্যালকাইন 2, হ্যাঁ? এগুলাকে ডিফারেনশিয়েট করি। সাধারণত অ্যালকাইন 1 এর যে অ্যাসিডিটি টেস্ট অথবা অ্যালকাইল 1 এর যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, হ্যাঁ? সেই রিঅ্যাকশনটার মধ্যে অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট ব্যবহার করা যায়। অ্যাকুয়াস সলিউশন অফ ব্রোমিন। এটাও সাধারণত আনস্যাচুরেশন টেস্ট। আনস্যাচুরেশন টেস্ট যেটা অ্যালকিন অ্যালকাইন দুইটাই দিয়ে থাকে। আর এই অ্যাকুয়াস সলিউশন অফ সিলভার নাইট্রেট এটা সাধারণত আমরা ক্লোরাইড আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করে থাকি এবং সেই জিনিসটা আমরা ক্লোরোফর্মের যে ফসজিন গ্যাস প্রিপারেশন এই বা ফসজিন গ্যাসের প্রেজেন্স ক্লোরোফর্মের মধ্যে আছে কিনা সেটাও আইডেন্টিফাই করতে পারি হাইড্রোজেন ক্লোরাইডকে আইডেন্টিফাই করার মাধ্যমে। ঠিক আছে? নেক্সট ওয়ান। হুইচ ওয়ান ইজ নট সিএফসি? ভাই সিএফসি মানে কি? ফ্লোরোকার্বন। মানে এটাতে হলো ক্লোরিন, এটাতে হলো ফ্লোরিন, হ্যাঁ? আর এটাতে হলো কার্বন। ঠিক আছে? মানে ক্লোরিন, ফ্লোরিন, কার্বন এই ৩ টা দিয়ে যে কম্পাউন্ড গুলো হইছে তাদেরকে বলা হয় হচ্ছে ক্লোরোফর্ম। এখন এই ক্লোরোফর্ম যেটা আছে এটা না খুব পরিচিত এক ধরনের সলভেন্ট এবং এটা এক ধরনের রেফ্রিজারেন্ট, সলভেন্ট এবং রেফ্রিজারেন্ট। ঠিক আছে? ধরো রেফ্রিজারেটরে, তারপর হলো এয়ার কন্ডিশনারে এগুলা ইউজ করা হয়ে থাকে। তো এটা একটা বাণিজ্যিক বা একটা কমার্শিয়াল নাম আছে এটা, হ্যাঁ? সো এটার যে কমার্শিয়াল নামটা, এই সিএফসির যে কমার্শিয়াল নামটা সেটাকে বলা হয় হচ্ছে ফ্রিয়ন। সিএফসির কমার্শিয়াল নামটাকে বলা হয় হচ্ছে ফ্রিয়ন। এখন তুমি দেখো কোথায়, কোথায় আমাদের এই ক্লোরিন, ফ্লোরিন আর হলো কার্বন আছে। তাহলে দেখো কার্বন, ফ্লোরিন, ক্লোরিন, সো এটা সিএফসি, কার্বন, ফ্লোরিন, ক্লোরিন, সিএফসি, কার্বন, ফ্লোরিন, ক্লোরিন এটাও সিএফসি। সো নিচের ৩ টাই সিএফসি, কিন্তু এটা যেটা আছে সেটা হলো কি? সেটা একটা ক্লোরোফর্ম। ঠিক আছে? সো এখানে যেহেতু ক্লোরোফর্ম আছে সো ডেফিনিটলি এটা সিএফসি না। ওকে, আমার কোশ্চেনে চাইছে হুইচ ওয়ান ইজ নট সিএফসি, সো এটাই আমার অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান। হুইচ ওয়ান ইজ নট সিগনিফিকেন্ট প্রপার্টিজ অফ ট্রাইক্লোরোফ্লোরোমিথেন গ্যাস? ট্রাইক্লোরোফ্লোরোমিথেন গ্যাস আমরা একটু লেখা ট্রাই করি। ট্রাইক্লোরো অর্থাৎ Cl3F আর হচ্ছে C মানে হলো যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটাও একটা সিএফসি অ্যাকচুয়ালি। এটাও একটা সিএফসি। তো আমরা সিএফসি কিছু প্রপার্টিজ জানি, হ্যাঁ? বেসিক্যালি সিএফসি কিছু প্রপার্টিজ জানি। এটা এক্সট্রিমলি স্টেবল। সাধারণত রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। এই সিএফসিটা ডিরেক্টলি নন পয়জনাস। ডিরেক্টলি নন পয়জনাস। ঠিক আছে? এটা ডিরেক্টলি নন পয়জনাস বাট এটা আমাদের এনভায়রনমেন্টের আরো অন্যভাবে ক্ষতি করে থাকে। সরাসরি হিউম্যান বডি বা যেকোনো অ্যানিমালস এর জন্য নন পয়জনাস কিন্তু অন্যভাবে ক্ষতি করে থাকে। কিভাবে ক্ষতি করে থাকে? এটা সাধারণত এই ক্লোরিন দিয়ে ওজোন লেয়ার ডিকে করে থাকে, হ্যাঁ? সেটা দিয়ে ইউভি র যে প্রোটেকশনটা সেটা আমরা পাই না তখন। আচ্ছা, এরপর এটা হলো নন ফ্লেমেবল। এটার ফ্লেম হয় না। নন ফ্লেমেবল এবং এটা ওয়াটার ইনসলিউবল। এটা ওয়াটার ইনসলিউবল। ঠিক আছে? জাস্ট একটা কথা মনে রাখবা যে সিএফসি কি করতে পারে? ওজোন লেয়ার ডিকে করতে পারে। ঠিক আছে? ওজোন লেয়ার ডিকে। এটার সাথে সিএফসির একটা রিলেশন আছে। ওজোন লেয়ার ডিকে করতে পারে এবং সিএফসির আরেকটা জিনিস মনে রাখবা যে এটা একটা গ্রিনহাউস গ্যাস। এটা একটা গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা যখন আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি লেকচারগুলো তোমরা যখন পড়বা তখন আবার এই রিলেটেড কথাবার্তা চলে আসবে আরকি, হ্যাঁ? আচ্ছা। তাহলে দেখো বলছে যে হুইচ ওয়ান ইজ নট এ প্রপার্টি মানে ফলস কোনটা সেটা চাইছে। সো চলো আমরা বের করি। স্টেবল এটা তো ট্রু, হ্যাঁ? পয়জনাস এটা ফলস। নন ফ্লেমেবল এটাও ট্রু। ইনসলিউবল ইন ওয়াটার এটাও ট্রু। তাহলে ফলস হচ্ছে এখানে অপশন বি। এটাই আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট ওয়ান। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ফ্রিয়ন 1 2? ফ্রিয়ন 1 2 আচ্ছা ফ্রিয়নের নাম্বারিং দেখে আমরা কিভাবে ফ্রিয়নের ফর্মুলা বের করতে পারি সেটা যদি আমরা একটু দেখি। ধরো যেকোনো একটা ফ্রিয়ন নাম্বার, হ্যাঁ? যেকোনো একটা ফ্রিয়ন নাম্বার এটার সাথে আমরা 90 এড করব। 90 এড করার পর আমরা এরকম একটা ভ্যালু পাই XYZ। ঠিক আছে? আমরা এরকম একটা ভ্যালু পাবো যে XYZ। ওকে? সো এখানটাতে দেখব আমরা যে X মানে হচ্ছে কার্বন নাম্বার, Y মানে হচ্ছে হাইড্রোজেন নাম্বার আর Z মানে হচ্ছে ফ্লোরিন নাম্বার। আর কার্বনের বাকি ভ্যালেন্সগুলা আমরা ক্লোরিন দিয়ে ফিল আপ করে দেব। ঠিক আছে? কার্বনের বাকি ভ্যালেন্সগুলো আমরা ক্লোরিন দিয়ে ফিল আপ করে দেব। তাহলে এখন চলো আমরা এখানে আমাদের যেটা চাইছে আমরা সেটা করে ফেলি। বলছে ফ্রিয়ন 1 2 যদি 1 2 হয় 1 2 এর সাথে আমরা 90 এড করলাম। 90 এড করলে এটা কত হয়ে যায়? 102 102 মানে এটার মধ্যে একটা কার্বন আছে, কোনো হাইড্রোজেন নাই আর ফ্লোরিনের নাম্বার হচ্ছে 2 টা। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা বুঝতে পারলাম যে ফ্রিয়ন 1 2 এটা একটা সিঙ্গেল কার্বন কম্পাউন্ড। তাহলে সিঙ্গেল কার্বন কম্পাউন্ড সিঙ্গেল কার্বনের কয়টা ভ্যালেন্সি? 4 টা ভ্যালেন্সি, তাই না? মানে এটা মানে আমরা যেটাকে বলি ফোর হ্যান্ড আরকি। সো এখন এই 4 টা ভ্যালেন্সির মধ্যে 2 টা ফিল আপ হবে হচ্ছে ফ্লোরিন দিয়ে। বাকি 2 টা ফিল আপ হবে হচ্ছে ক্লোরিন দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে সাজিয়ে লিখি দেখো তো জিনিসটা এরকম আসে কিনা? CCl2F2 অথবা CF2Cl2 ঠিক আছে? CCl2F2 তার মানে হলো এটা অপশন সি তে আছে। ঠিক আছে? এটা অপশন সি তে আছে। ওকে? এগুলো খুবই ইজি অ্যাকচুয়ালি। পরেরটা দেখো ফ্রিয়ন 1 1 দিছে। একই রকম ভাবে তুমি ক্যালকুলেট করে ফেলো। 1 1 আর 90 এটা 101 তাহলে একটা কার্বনের কম্পাউন্ড এবং এখানে একটা ফ্লোরিন আছে। বাকি হাতগুলো আমরা ক্লোরিন দিয়ে ফিল আপ করে দিলাম আরকি। ঠিক আছে? তাহলে এখানেও আমরা পাইলাম যে CFCl3 হ্যাঁ? দেখো এটা কোথায় আছে? এটা অপশন এ তে আছে CFCl3 ঠিক আছে? CFCl3 এটাই হলো আমাদের ফ্রিয়ন 1 1 নেক্সট ওয়ান। হাউ মেনি ইয়ার দ্য লাইফ স্প্যান অফ দ্য এই CFC আচ্ছা দেখো এই CFC যেটা আছে না এটা লাইফ স্প্যান অনেক বেশি 100 ইয়ার্স।
ঠিক আছে? আমাদের যে ট্রপোস্ফিয়ারে সিএফসি লাইফ স্প্যান অনেক বেশি 100 ইয়ার্স। সো এটা তো বেশি তোমার ক্ষতিকর। সো এই কারণে দেখা যায় যে আমরা সিএফসির সাবস্টিটিউট হিসেবে এইচসিএফসি ইউজ করতে পারি। এইচসিএফসি মানে হচ্ছে হাইড্রোজেন ক্লোরোফ্লোরোকার্বন। মানে যেখানে হাইড্রোজেন আছে সাথে, হ্যাঁ? সেই জিনিসগুলো একটু কম ক্ষতিকর হয় এবং এগুলো সাধারণত 2 to 10 ইয়ার্স পর্যন্ত লাইফ স্প্যান থাকে। 2 to 10 ইয়ার্স। ওকে? তাহলে এইচসিএফসি 2 to 10 ইয়ার্স, সিএফসি 100 ইয়ার্স। এটা একটু খেয়াল রেখো। Which of the following is used as a solvent of aerosol spray? Aerosol spray তাহলে আমরা কি বলছি না সলভেন্ট হিসেবে আমরা কি ইউজ করি? ফ্রিয়ন। Aerosol spray সলভেন্ট হলো ফ্রিয়ন। ঠিক আছে? আচ্ছা। এবং বিভিন্ন যে বডি স্প্রে আছে, রুম ফ্রেশনার, এয়ার ফ্রেশনার আছে, সবকিছুতেই সাধারণত ফ্রিয়নটাকে সলভেন্ট হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, which one is used refrigerant liquid? এখানেও ফ্রিয়ন। তাহলে ফ্রিয়ন এখানে কি আছে দেখো? এখানে ফ্রিয়ন হিসেবে আছে হচ্ছে আমাদের CF2Cl2 মানে এটা CFC। ঠিক আছে? আচ্ছা, এখানে কার্বন টেট্রাক্লোরাইড যেটা আছে এটা একটা ড্রাই ওয়াশ সলভেন্ট। ড্রাই ওয়াশ সলভেন্ট। ঠিক আছে? ড্রাই ওয়াশ সলভেন্ট। আচ্ছা, এটা তো CFC গেল। এটা হলো ফসজিন গ্যাস। ফসজিন গ্যাস। ঠিক আছে? আর এটা তো বেনজিন তোমরা জানো, তাই না? এটা হলো বেনজিন। ওকে, নেক্সট ওয়ান। Which one is insecticide? এখানে ভাইয়া DDT হবে ইনসেক্টিসাইড। ভাই DDT মানে কি? DDT হলো তোমার এটা এক ধরনের ইথেন কম্পাউন্ড মানে 2 কার্বন কম্পাউন্ড। ঠিক আছে? যেখানে এই কার্বনের সাথে 3 টা ক্লোরিন আছে, এই কার্বনের সাথে 2 টা ফিনাইল আছে। ঠিক আছে? এই কার্বনের সাথে এরকম 2 টা ফিনাইল আছে। কিন্তু প্রত্যেকটা ফিনাইলের সাথে আবার এখানে ক্লোরিন আছে। ঠিক আছে? সো এটার একটা নাম আছে এরকম সুন্দর। ঠিক আছে? এটার একটা নাম আছে ডাইক্লোরো, ডাইফিনাইল, ডাইক্লোরো, ডাইফিনাইল, ট্রাইক্লোরো, ট্রাইক্লোরোইথেন। ঠিক আছে? ট্রাইক্লোরোইথেন। এখন দেখো ভাইয়া এটাকে কেন DDT বলে? ডাইক্লোরোর ডি, ডাইফিনাইলের ডি, ট্রাইক্লোরোর টি। এই যে এই DDT। ঠিক আছে? এটা ওয়ান কাইন্ড অফ তোমার ইনসেক্টিসাইডস। ওকে? আর ডেটল যেটা আছে না? এটা কি? ডেটল হচ্ছে ডেটলকে আমরা বলে থাকি যে এটা ডিসইনফেক্টেন্ট অ্যান্টিসেপ্টিক সলিউশন। ঠিক আছে? অ্যান্টিসেপ্টিক বা ডিসইনফেক্টেন্ট সলিউশন। আচ্ছা, কার্বন টেট্রাক্লোরাইড তো ড্রাই ওয়াশ সলভেন্ট তোমরা পড়েছো। ক্লোরোফর্ম যেটা আছে এটা কি? এটা একটা অ্যানেস্থেটিক্স। অ্যানেস্থেটিক্স। ঠিক আছে? অ্যানেস্থেটিক্স। ওকে। নেক্সট ওয়ান। Which one is an insecticide according to use? তো এখানেও দেখো যে বেনজিন হেক্সাক্লোরাইড এটা ইনসেক্টিসাইড। এটার আরো নাম আছে। এটাকে বলা হয় লিনডেন, এটাকেই বলা হয় গ্যামাক্সিন। ঠিক আছে? এটাকেই বলা হয় লিনডেন, এটাকেই বলা হয় গ্যামাক্সিন। ওকে? আচ্ছা, এখন তাহলে আমরা যদি একটু দেখি যে এই বেনজিন হেক্সাক্লোরাইডটা মানে কি? আমরা এটা সম্পর্কে আগেও পড়েছি অ্যারোমেটিক কম্পাউন্ড পড়ার সময়। অ্যারোমেটিক কম্পাউন্ড পড়ার সময় ধরো বেনজিন যদি ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে এবং এটা যদি একটা অ্যাডিশন রিঅ্যাকশন হয় তখন দেখা যায় যে আল্টিমেটলি বেনজিনের সাথে মানে যে পাই বন্ডগুলো সেগুলো ব্রেকডাউন হয়ে প্রত্যেকটার সাথে একটা, একটা করে ক্লোরিন এড হচ্ছে। এটাই হলো আমাদের বেনজিন হেক্সাক্লোরাইড এবং এটাকে যদি আমরা মানে সহজে লিখি এখানে C6 থাকে, H6 থাকে, Cl6 থাকে এবং এটা ওয়ান কাইন্ড অফ ইনসেক্টিসাইডস। তাহলে এট লিস্ট তোমাকে 2 টা ইনসেক্টিসাইডস এর নাম মনে রাখতে হবে। একটা হলো DDT, আরেকটা ইনসেক্টিসাইডস হলো আমাদের এই বেনজিন হেক্সাক্লোরাইড এবং এই বেনজিন হেক্সাক্লোরাইডকে আবার আমরা লিনডেন অথবা গ্যামাক্সিন নামে ডাকতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যে টেট্রাক্লোরোমিথেন যেটা মানে CCl4 এটা তো অ্যাকচুয়ালি আমরা পড়েছি যেটা ড্রাই ওয়াশের সলভেন্ট হিসেবে ইউজ করে থাকি। এটা গেল। ওকে? সোডিয়াম হাইপোক্লোরাইড যেটা এটা এক ধরনের ডিসইনফেক্টেন্ট সলিউশন। ঠিক আছে? আচ্ছা, মিথাইল ক্লোরাইড যেটা আছে, মিথাইল ক্লোরাইডকে আমরা সাধারণত অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করতে পারি। আচ্ছা, which one is the correct use of chemical? মানে এখানে কোনটা কারেক্ট বুঝাইছে? কার্বন টেট্রাক্লোরাইড এটা কারেক্ট না, এটা ফলস। কেন ভাই এটা ফলস? কারণ হলো আমরা জানি যে কার্বন টেট্রাক্লোরাইড যেটা এটা ড্রাই ওয়াশে ইউজ করা হয়। ড্রাই ওয়াশে ইউজ করা হয়। ঠিক আছে? DDT পাউডার এটাও ফলস। DDT পাউডারকে আমরা ফায়ার এক্সটিংগুইশার ইউজ করি না। DDT পাউডার হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ ইনসেক্টিসাইডস। ইনসেক্টিসাইড। ঠিক আছে? আচ্ছা, গ্যামাক্সিন অ্যানেস্থেটিক এজেন্ট এটাও ফলস। কারণ হলো গ্যামাক্সিনকে আমরা ইনসেক্টিসাইডস হিসেবে ইউজ করে থাকি। ইনসেক্টিসাইড। ঠিক আছে? গ্যামাক্সিনও ইনসেক্টিসাইড। ঠিক আছে? তাহলে এটাও কি হলো? ফলস। ঠিক আছে? এটাও ফলস। এখন 112 ট্রাইক্লোরোইথেন এটা ড্রাই ওয়াশ, এটা ট্রু। ঠিক আছে? এটা ড্রাই ওয়াশ ইউজ করতে পারি। তাহলে দেখো ভাইয়া যখনই এরকম ইনফরমেটিভ নলেজ টাইপের জিনিসপত্র পড়বা তখনই তুমি খেয়াল রাখবা যে এক রকমের জিনিসগুলো একসাথে পড়ে ফেলার জন্য। যেমন এখানে যদি আমরা দেখি যে ড্রাই ওয়াশে কি ইউজ করা হচ্ছে? কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হচ্ছে এবং ড্রাই ওয়াশে আমরা এখানে কিন্তু 112 ট্রাইক্লোরোইথেন যেটা আছে সেটাকে ইউজ করতে পারি আরকি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো which one is the best fire extinguisher? হ্যাঁ? বেস্ট ফায়ার এক্সটিংগুইশার কোনটা? আমরা সাধারণত ফায়ার এক্সটিংগুইশার হিসেবে কি ইউজ করে থাকি? হ্যালোনস ইউজ করে থাকি। ঠিক আছে? হ্যালোনস। হ্যালোনস। ওকে? এখন এই হ্যালোনসের আরেকটা নাম হচ্ছে BCF। BCF মানে কি? BCF মানে হলো আ মানে ব্রোমো ক্লোরো ফ্লোরোকার্বন এরকম আরকি। ঠিক আছে? ব্রোমো ক্লোরো ফ্লোরোকার্বন এটাকে BCF বলা হয়ে থাকে। এখন দেখো তুমি এখানে কোথায় ব্রোমো ক্লোরো ফ্লোরোকার্বনস আছে? দেখো ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন। তাহলে এটা হচ্ছে আমাদের BCF অথবা হ্যালোন। ঠিক আছে? এটাকে আমরা ফায়ার এক্সটিংগুইশার হিসেবে ইউজ করতে পারব। আমি এভাবে মনে রাখতাম মানে যখন কোন জায়গায় এরকম তোমার ফায়ার এক্সপ্লোশন হয় আমরা ১ম এ কি করি? ফায়ার সার্ভিস কল করি না? কল করে আমরা কি বলব? হ্যালো বলব। তাহলে এই যে হ্যালোনস। এভাবে মনে রাখা যায় আরকি। মানে এই জিনিসগুলো তো একদম এক্সট্রিম ইনফরমেটিভ টাইপের জিনিস। মনে রাখা একটু ভালোই ডিফিকাল্ট। সো তুমি যদি কোন কিছুর সাথে মিলায় মনে রাখতে পারো তখন দেখবা তোমার জন্য জিনিসগুলো সহজ হয়ে যাচ্ছে আরকি। হ্যাঁ? আচ্ছা, নেক্সট ওয়ান। Which hydrocarbon is used as anesthetic in medical science? মেডিকেল সায়েন্সে আমরা কোন হাইড্রোকার্বনটা ইউজ করতে পারি? আমরা হাইড্রোকার্বন হিসেবে এখানে ফ্লোথেন ইউজ করতে পারি। ঠিক আছে? ফ্লোথেন। ওকে? সো এই ফ্লোথেন হিসেবে এখানে অ্যাকচুয়ালি এই CF3C HBrCl যেটা আছে এটাকে ইউজ করা যেতে পারে। ওকে? আর বাকি যেগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি ফ্রিয়ন। আর ফ্রিয়নকে তো আর আমরা অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করব না। নেক্সট ওয়ান। Which one is used as an antifreeze? অ্যান্টিফ্রিজ মানে কি? এটা বিশেষ করে যেসব দেশের টেম্পারেচার খুব কম থাকে মানে যেখানে স্নোফল হয়, হ্যাঁ? অথবা ধরো যেসব দেশের গাড়িতে তেল জমে যাওয়ার একটা টেনডেন্সি থাকতে পারে। মানে সলিড হয়ে যাওয়ার একটা টেনডেন্সি থাকতে পারে বা কিছু। তো ওইখানটাতে আমরা সাধারণত অ্যান্টিফ্রিজ হিসেবে 40% গ্লাইকল ইউজ করতে পারি। 40% গ্লাইকল, 10% ওয়াটার যেটা আছে এটাকে আমরা অ্যান্টিফ্রিজ মানে টেম্পারেচার কমলেও এটা ফ্রিজ হয়ে যাবে না আরকি। আচ্ছা, পরেরটা দেখি। Which of the following test is done to detect halogen element in organic compound? একটা স্পেশাল টেস্ট আছে সেই টেস্টটাকে বলা হয় ল্যাসাইন টেস্ট। এই টেস্টটা করা হয়। দেখো কার্বিলামিন টেস্ট এটা দিয়ে সাধারণত প্রাইমারি অ্যামিন, এটা দিয়ে সাধারণত প্রাইমারি অ্যামিন এবং এটা দিয়ে সাধারণত প্রাইমারি অ্যামিন প্লাস যে ক্লোরোফর্ম, প্রাইমারি অ্যামিন আর যে ক্লোরোফর্ম, হ্যাঁ? এই ২ টা জিনিসকে আইডেন্টিফাই করা যায়। ল্যাসাইন টেস্ট দিয়ে হ্যালোজেন আইডেন্টিফাই করা যায়। আনস্যাচুরেশন টেস্ট এটা সাধারণত ব্রোমিন সলিউশন দিয়ে করা হয়। কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড যারা আছে তারা এই টেস্ট দিয়ে থাকে। রিং টেস্ট এটা সাধারণত নাইট্রেট যে সল্ট আছে অথবা নাইট্রেট যে আয়ন আছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য রিং টেস্ট করা হয়ে থাকে। নেক্সট ওয়ান। আমরা অলরেডি গ্রিগনার রিএজেন্টে চলে আসছি। সো গ্রিগনার রিএজেন্ট একটা স্পেশাল কাইন্ড অফ রিএজেন্ট যে রিএজেন্টটা দিয়ে আমরা যেকোনো অর্গানিক কম্পাউন্ডের প্রিপারেশন করতে পারি আরকি। হ্যাঁ? তো গ্রিগনার রিএজেন্ট মানে কি? এটাকে বলা হয় অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ঠিক আছে? অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড মানে কি? মানে এই অ্যালকাইল গ্রুপ তো আমরা চিনেছি আগে। যে আমাদের যেই অ্যালকেন আছে এটা থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে গ্রুপটা থাকে সেটাকে বলা হয় অ্যালকাইল গ্রুপ। একইভাবে অ্যারাইল গ্রুপ বলা হয় হচ্ছে ধরো একটা বেনজিন আছে। বেনজিন থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তখন যেটা পাবো আমরা সেটাকে বলবো আমরা যেটা হলো একটা
অ্যারাইল গ্রুপ আরকি। ঠিক আছে? তাহলে এখন এটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটাও অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এরা যখন রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তখন দেখা যায় যে একটা কার্বন আয়ন, একটা মানে কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন এই জিনিসগুলো প্রিপারেশন হয় আরকি। তো দেখো এখানটাতে আর এর এখানটাতে প্লাস হবে, এটা সরি আর এর এখানটাতে মাইনাস হবে আরকি। কার্বন আয়ন প্রিপারেশন হয়। আর এই MgX যেটা আছে, MG এর এখানটাতে প্লাস হয়। সো এই কার্বন আয়ন মানে কার্বন আয়ন যেটা আছে এটা কি হিসেবে কাজ করবে? একটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এটা একটা ইলেক্ট্রোফাইল হিসেবে কাজ করবে আরকি। ওকে? আচ্ছা এখন দেখো Grignard reagent is RMgX ওকে? আচ্ছা which one is the Grignard reagent? এইখানটাতে খেয়াল করে দেখো যে আমরা এখানে টিপিক্যাল কোনো Grignard reagent পাচ্ছি না। সো এটা একটু অ্যাটিপিক্যাল Grignard reagent ঠিক আছে? কারণ এটা অ্যাকচুয়ালি দেখো এখানে আছে ভিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এটাকেও আমরা Grignard reagent বলতে পারি। সবসময় বলি না। সাধারণত আমরা অ্যালকাইলটাকেই বলে থাকি। কিন্তু এখানে একটা ভিনাইল পাইলাম, এটাকেও আমরা বলতে পারি। হ্যাঁ? তুমি এটা সিচুয়েশনাল উত্তর করবা। যদি দেখো অপশনে অন্য কোনটা পারফেক্ট নাই তখন তুমি এটাকে Grignard reagent এর উত্তর হিসেবে নিবা। তবে আমরা এটাকে সাধারণত সব জায়গায় ইউজ করব না। ওকে? আচ্ছা পরেরটা দেখি। Grignard reagent প্লাস আ অ্যালডিহাইড, হ্যাঁ? প্লাস পানি। এটা কি কম্পাউন্ড প্রিপারেশন করতেছে? আচ্ছা দেখো Grignard reagent যেটা আছে, Grignard reagent ধরো RMgX ঠিক আছে? এটার সাথে যদি আমরা রিঅ্যাকশন করি, এটার সাথে যদি পানি দেই কি প্রিপারেশন হবে? অ্যালকেন প্রিপারেশন হবে। ঠিক আছে? অ্যালকেন প্রিপারেশন হবে। যদি আমরা এই Grignard reagent এর সাথে কার্বন ডাই অক্সাইড দেই তখন কি প্রিপারেশন হবে? তখন এখানে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন হবে। যদি আমরা Grignard reagent এর সাথে ফর্মালডিহাইড দেই তখন এখানে প্রিপারেশন হবে 1 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? যদি আমরা Grignard reagent এর সাথে অন্য অ্যালডিহাইড দেই, অন্য অ্যালডিহাইড দিলে এখানে প্রিপারেশন হবে 2 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? যদি আমরা এখানে কিটোন দিই, ঠিক আছে? যেকোনো একটা কিটোন যদি দিই তখন এখানে প্রিপারেশন হবে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে? যদি আমরা এখানে হ্যালোজেনেটেড ইথার দিই, ধরো যদি আমরা এখানে হ্যালোজেনেটেড ইথার মানে কি? মানে ইথারের মধ্যে একটা হ্যালোজেন দেওয়া আছে আরকি। ধরো Cl আর তারপরে O আর এরকম আরকি ধরো, হ্যাঁ? মানে একটা ক্লোরিন যুক্ত বা একটা হ্যালোজেন যুক্ত যেকোনো ইথার। এটা দিলে আল্টিমেটলি একটা ইথার প্রিপারেশন হবে। ঠিক আছে? সো এরকম করে আমরা Grignard reagent দিয়ে অনেক কিছু বানাইতে পারি। এখানে যেহেতু বলছে একটা অ্যালডিহাইড, ফর্মালডিহাইড ছাড়া অন্য অ্যালডিহাইড। ঠিক আছে? ফর্মালডিহাইড ছাড়া অন্য অ্যালডিহাইড তার মানে এটা 2 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন করবে। আচ্ছা প্রাইমারি অ্যালকোহল ইস প্রোডিউসড বাই রিঅ্যাকশন অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং রিঅ্যাকশন ইন দ্য Grignard reagent? এটা ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের সাথে যদি আমরা Grignard reagent এর রিঅ্যাকশন দেই তখন আল্টিমেটলি এখানে আমরা একটা প্রাইমারি অ্যালকোহল প্রিপারেশন করতে পারি আরকি, হ্যাঁ? আর অন্য অ্যালডিহাইড দিলে এখানে আসলে 2 ডিগ্রি অ্যালকোহল হইতো, হ্যাঁ? আর কিটোন দিলে এখানে অ্যাকচুয়ালি 3 ডিগ্রি অ্যালকোহল হইতো। ঠিক আছে? এটা 2 ডিগ্রি হইতো, এটা 3 ডিগ্রি হইতো। আর অ্যাসিডের কোনো রিঅ্যাকশন আল্টিমেটলি করে না। আচ্ছা এখানে একটা রিঅ্যাকশন দেওয়া আছে। রিঅ্যাকশন A, B দিয়ে তারপর বলছে কি কম্পাউন্ড? B হচ্ছে কোন কম্পাউন্ড? এটা অনেকে কনফিউজড হয়। কিভাবে কনফিউজড হয়? সবাই চিন্তা করে যে আগে কনফিউশনটা বলি তারপর এক্সাক্ট অ্যান্সারটা বলতেছি। সবাই চিন্তা করে যে Grignard reagent অ্যাসিটোনের সাথে রিঅ্যাকশন করতেছে। তার মানে ডেফিনিটলি প্রোডাকশনটা হবে হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এবং 3 ডিগ্রি অ্যালকোহল আবার হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করতেছে। তাহলে ডেফিনিটলি অ্যালকোহলের পরে অন্য একটা কিছু হবে। সবাই এটাই চিন্তা করে। তো এটা চিন্তা করে অর্গানিক অ্যাসিড অনেকেই আনসার করে ফেলে। যেহেতু এটা অ্যালকোহল না। ঠিক আছে? কারণ চিন্তা করতেছে ১ম স্টেপে অ্যালকোহল হবে, পরে গিয়ে অন্য কিছু হবে। এইভাবে এটা অনেকে ভুল করে বা করছে। সো অ্যাকচুয়ালি যেটা হয় এটা রিঅ্যাকশনটা ভেঙে দেখাইছে। রিঅ্যাকশনটার স্টেপ দেখাইছে আরকি। সো আমরা যদি দেখি যে এই RMgX হ্যাঁ? এটার সাথে যদি দেখো যে এটাকে আমরা একটু ভেঙে লিখি আরকি, হ্যাঁ? এটাকে CH3 চিন্তা করো। এটাকে আমরা একটু ভেঙে লিখলাম। ঠিক আছে? সো এটা যখন রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, রিঅ্যাকশনে যখন পার্টিসিপেট করবে, সো এই RMgX যেটা আছে এটা কিভাবে রিঅ্যাকশনে পার্টিসিপেট করে আগেও বলছি যে এখানে ম্যাগনেসিয়াম হ্যালাইডের এখানটাতে প্লাস এখানটাতে মাইনাস। ওকে? সো যেটা হয় আমরা যদি দেখি এখানে যদি রিঅ্যাকশনটা দেখি যে এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যে যে ডাবল বন্ড আছে এই পাই বন্ডটা ইলেকট্রনটাকে টেনে এখানে নেগেটিভ করতেছে, এখানে পজিটিভ করতেছে। ঠিক আছে? তো এখন এই নেগেটিভ পজিটিভের জায়গাতে কে কোথায় আসবে? এই অ্যালকাইল যেটা ও তো কার্বন আয়ন তাহলে ও আসবে হচ্ছে পজিটিভের জায়গায়। আর এই যে এখানে যেটা আমরা ইলেকট্রোফাইল পাইলাম এটা আসবে নেগেটিভের জায়গায়। ঠিক আছে? সো আল্টিমেটলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা এখানে মাঝখানে একটা মানে আমরা যে জিনিসটাকে বলি একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড সেটা এখানে প্রিপারেশন হবে। সো এই ইন্টারমিডিয়েট কম্পাউন্ড হিসেবে আমরা পাবো এখানে OMgX ঠিক আছে? তারপর এখানে CH3 এর মতো থাকবে, CH3 এর মতো থাকবে। আর এখানটাতে আরেকটা অ্যালকাইল গ্রুপ এড হবে আরকি। ঠিক আছে? সো এরপরে নেক্সট স্টেপের মধ্যে আমরা দেখব যে এখানে পানি দিল আর এখানে হচ্ছে হাইড্রোজেন আয়ন দিল। সো এই ২ টা দেওয়ার পরে দেখা যাবে যে অ্যাকচুয়ালি এখানটাতে এই CH3 C এখানে O এর সাথে H যোগ হবে আরকি। ঠিক আছে? O এর সাথে এখানটাতে H যোগ হবে এবং এটা অ্যালকাইল গ্রুপ এখানে CH3 এটা এরকম থাকবে। তাহলে এখন দেখো তো ভাইয়া এই জিনিসটা কি প্রিপারেশন হয়ে গেল এখানে? জিনিসটা এখানে কি প্রিপারেশন হয়ে গেল? যে এটা একটা অ্যালকোহল এবং এটার সাথে একটা কার্বন, ২ টা কার্বন, ৩ টা কার্বন যোগ আছে। তার মানে এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন হলো। ঠিক আছে? তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমরা আবারও কনফার্ম হইলাম যদি কোন কিটোনের সাথে আমার Grignard reagent এর রিঅ্যাকশন হয় তাহলে সেখানে একটা 3 ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশন হয়। তাহলে এখানে A যেটা আছে এই A মানে হচ্ছে এই কম্পাউন্ডটা এটা A আর এখানে যেটা পাইলাম এটা হলো B। তাহলে B মানে কি এখানে অ্যাকচুয়ালি এই 3 ডিগ্রি অ্যালকোহল। এটা অনেকেই একটু ভুল করে ফেলে। চিন্তা করে এটা হয়তো সেকেন্ড স্টেপে আরেকটা কিছু হচ্ছে নাকি। আচ্ছা, what type of alcohol is produced by reaction of the Grignard reagent and acetone? জাস্ট আগের কোয়েশ্চেনটারই মানে এই কোয়েশ্চেনটারই রিটেন ফর্ম এটা এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে এই টাইপের রিটেন কোয়েশ্চেন আমরা একটু বেশি আসতে দেখি। সাধারণত আমরা এই ইকুয়েশনাল কোয়েশ্চেনগুলো মেডিকেলে একটু কম আসতে দেখি কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু বেশি আসতে দেখি, হ্যাঁ? তাহলে এই যে পাইলাম আমরা যে অ্যাসিটোনের সাথে Grignard reagent এর রিঅ্যাকশন করে টারশিয়ারি অ্যালকোহল অথবা 3 ডিগ্রি অ্যালকোহল করে থাকি আরকি। ঠিক আছে? আচ্ছা, তো এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের লেকচারের শেষ অংশে চলে আসছি। সবাইকে অনেক শুভকামনা জানিয়ে লেকচারটা এখানেই শেষ করছি।